হিস্ট্রি কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। হিস্ট্রি এগুলো এমসিকিউ টাইপ। সো ফার্স্ট কোশ্চেন যেটা দেখো, হিস্ট্রি আজকে এখন যদি দেখি, এখনকার দিনে ইতিহাস কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। ইতিহাসে আমরা দেখব নারীদের ইতিহাস, সামাজিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, সামরিক ইতিহাস, ইতিহাস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। তো ফার্স্ট কোশ্চেন যেটা আমি বলবো যে বাংলায় একটা নমশূদ্র আন্দোলন হয়েছিল। এই নমশূদ্র আন্দোলনটা, নমশূদ্র মুভমেন্ট, এটা এই আন্দোলনটা কোন বিষয়ের মধ্যে পড়বে? এটা এই 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 আন্দোলনের ইতিহাসটা পড়বে সামাজিক ইতিহাস চর্চার ইতিহাস, ঠিক আছে। সামাজিক ইতিহাস চর্চার বিষয়, মানে সামাজিক ইতিহাস চর্চার বিষয় এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে সামাজিক ইতিহাসের মধ্যে পড়লো নমশূদ্র আন্দোলন। তাহলে সমাজে যে আন্দোলনগুলো হচ্ছে, এগুলো আন্দোলন কে করে? মানুষ করে। তাহলে আন্দোলন বা কোনো বিপ্লব বা কোনো বিদ্রোহ, এটা বিভিন্ন কারণে হয়। তো মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাহলে এটা একটা সামাজিক বিষয়। সমাজে কিছু ঘটনা ঘটেছে যার কারণে কোনো আন্দোলন বা বিদ্রোহ হচ্ছে, তাহলে এটা হলো কি সামাজিক ইতিহাস চর্চা, ঠিক আছে। নেক্সট হচ্ছে সরকারি মহাপেজখানা। সরকারি মহাপেজখানাতে আমরা কি দেখতে পাবো? সরকারি মহাপেজখানায় হচ্ছে যারা সরকারি অফিসার বা কর্মচারী, তাদের রিপোর্ট থাকে ওখানে, ঠিক আছে। সরকারি অফিসারদের রিপোর্ট ওখানে জমা থাকে, ওটা হচ্ছে সরকারি মহাপেজখানা, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা আমরা দেখবো কোশ্চেন, যে 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য বিষয় ছিল। নারী শিক্ষা মানে মহিলাদের শিক্ষা, মহিলাদের শিক্ষা নিয়ে কোন পত্রিকাটি আর কি সমালোচনা, মানে কোন পত্রিকাটি তুলে ধরতো? নারীদের অধিকার, নারীদের শিক্ষার দরকার আছে, হ্যাঁ, এটা কোন পত্রিকাটা এই কথাগুলো তুলে ধরতো? যেটা হচ্ছে একটা পত্রিকার নাম ছিল বামাবোধিনী পত্রিকা। বামাবোধিনী পত্রিকা, এই বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত, যেটা প্রথম প্রকাশিত হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। ওকে, তাহলে বামাবোধিনী, বামা মানেই কিন্তু নারী। যদি আমরা দেখি বাংলা বামা, বামা কথাটার মানে হচ্ছে নারী, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, এই আওয়াজ করছিস কেন? তারপর হচ্ছে যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন। যত মত তত পথ, যত মত তত পথ, এটার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ এই মতটাকে প্রচার করেছিলেন। তো এটার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? এটার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, সর্বধর্ম সমন্বয়, ঠিক আছে। এটাকে তুলে ধরতে চেয়েছিলেন তিনি, অর্থাৎ সব ধর্ম সমান, ঠিক আছে, ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই, ঠিক আছে। তো যতমত ততমতের প্রচারক কে ছিলেন? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়, ঠিক আছে। আর যাই হোক, আরও পরে দেখছি, কোশ্চেন আরও পাবো। নেক্সট কোশ্চেন দেখে, এশিয়াটিক সোসাইটি যেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কখন? আমরা জানি 1784 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে। তো এই 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল। কেন হয়েছিল? আচ্ছা, কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। এটা আমরা জানি কেন হয়েছিল। কারণ হচ্ছে প্রাচ্য বিদ্যা চর্চার জন্য। আমরা জানি আমাদের ইন্ডিয়া যদি এখানে হয়, আমরা হচ্ছে প্রাচ্যতে পড়ি, ইংল্যান্ড মানে ইউরোপ মহাদেশ যেটা, তোমার কি ইংল্যান্ড, ফ্রান্স, এরা হচ্ছে এরা পাশ্চাত্য মানে পশ্চিমে আছে। তো প্রাচ্য বিদ্যা চর্চার জন্য পূর্বের দিকের এই মানে আমাদের এখানকার লেখাপড়ার চর্চার জন্য কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রিটিশরা চোর ডাকাত বলতো বা চোর ডাকাতের তকমা দিয়েছিল কাদেরকে? ব্রিটিশরা মানে যারা বিশেষ করে ইংল্যান্ড থেকে বা ইউকে থেকে বর্তমানে এসেছিলেন এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য। তারা আমাদের ভারতে যে বিভিন্ন আন্দোলন হতো, তার মধ্যে একটা বিদ্রোহের নাম আমরা জানি সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহী যারা, যেসব সন্ন্যাসীরা, যেসব ফকিররা
পার্টিসিপেট করতো বা অংশগ্রহণ করতো সেই সন্ন্যাসী ফকিরদেরকে ব্রিটিশরা কি বলেছিল? চোর ডাকাত বলেছিল। ঠিক আছে, চোর ডাকাত বলেছিল আমাদের এখানকার সন্ন্যাসী ফকিরদেরকে, চোর ডাকাত, এই তকমাটা দিয়েছিল ওরা ব্রিটিশরা। ঠিক আছে, সন্ন্যাসী ফকিরদের। নেক্সট, তাহলে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু দীর্ঘদিন ধরে চলেছিল, প্রায় 25-30 বছর ধরে, তাই না? যাই হোক, আরো পাবো কোশ্চেন এখানে। নেক্সট, আদিবাসী চুয়ার বিদ্রোহের সূচনা ঘটে। এই যে চুয়ার বিদ্রোহটা হয়েছিল কোন এলাকাতে হয়েছিল? চুয়ার বিদ্রোহ হয়েছিল জঙ্গলমহলে। ঠিক আছে, চুয়ার বিদ্রোহ জঙ্গলমহলে। চুয়ার বিদ্রোহটা যেটা হয়েছিল, চুয়ার বিদ্রোহের এলাকাটা হচ্ছে জঙ্গলমহল। ঠিক আছে, আমি শর্টকাটে লিখে দিই এখানে, জঙ্গলমহল। জঙ্গলমহল যদি দেখি, জঙ্গলমহল আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে। ঠিক আছে, মেদিনীপুর ওই সাইডে, মেদিনীপুরের আরো পশ্চিমে। তো তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন যেটা, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইংল্যান্ডের শাসনের অধীনে এসেছিল। আমরা জানি মহারানী ভিক্টোরিয়া, মহারানীর ঘোষণাপত্র কবে বা কখন হয়েছিল এটা, যেটা আমরা জানি মহারানীর ডিক্লারেশনটা, মহারানীর ঘোষণাপত্রটা এটা হয়েছিল কখন, বা ডিক্লারেশন অফ মহারানী ভিক্টোরিয়া, এটা হয়েছিল 1858 খ্রিস্টাব্দে, 1858 নভেম্বর মাসের 1 তারিখে। এই ডেটটাও মনে রাখবে, নভেম্বর 1। ঠিক আছে, তো মহারানীর ঘোষণাপত্র যেটা 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর হয়েছিল, এর মাধ্যমে কি হয়েছিল? সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে ভারত হয়ে গেছিল, তাই না, বা এসে গেছিল। এটা কখন হয়েছিল? আমরা জানি সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহকে অনেকে কৃষক বিদ্রোহ বলেছেন, অনেকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। যেমন প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি রিমেম্বার। ওকে, আর 1857 খ্রিস্টাব্দে এই মহাবিদ্রোহের পরে এই ঘোষণাপত্রটা দেওয়া হয়েছিল। মানে এখানে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিশেষ করে ভারতীয়দের মন গলানোর জন্য, এবং এর মাধ্যমে কিন্তু ভারত আমাদের পুরোপুরি ব্রিটিশদের অধীনে চলে যায়। ঠিক আছে, ব্রিটিশ শাসকের অধীনে এসেছিল। নেক্সট, অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি এই বিখ্যাত ভারত মাতা ছবিটা, ভারত মাতা, এই ভারত মাতা ছবির বা চিত্রের চিত্রকর ছিলেন। কে? এই ভারত মাতা চিত্রের চিত্রকর ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, নেক্সট হচ্ছে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল। ইলবার্ট বিল বিতর্ক নিয়ে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা। ঠিক আছে, ইলবার্ট বিলের সঙ্গে, ইলবার্ট বিল এর বিতর্কে, মানে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কে? ভারত সভা। আমরা জানি ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে বলা হচ্ছে কি সারেন্ডার নট, এবং কি বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, মনে রাখবি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত। আমাদের বাংলাতে যে 19 শতক, দ্যাট মিনস 1801 থেকে 1900, এই সময়টাতে, এই সময়টাকে বলা হচ্ছে 19 শতক। এই সময়ে স্কুলগুলোতে বই সাপ্লাই দিত কে? বইয়ের যোগান দিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। ওকে, এটা আই থিঙ্ক 1817-তে এস্টাবলিশ হয়েছিল। একটু এটা দেখে নিতে হবে, আমার যতদূর মনে পড়ছে এটাই হবে। সো নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পটি, এটা মূলত কি বিষয়ে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যদি আমরা তোতা কাহিনী গল্পটা দেখি, এই তোতা কাহিনীটা হচ্ছে কিসের উপরে? তোতা কাহিনী হচ্ছে যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা। ঠিক আছে, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা মানে কি? যখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম তখনকার শিক্ষা ব্যবস্থাটার সমালোচনা করেছিল এই তোতা কাহিনীর মাধ্যমে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, একা আন্দোলন শুরু হয়েছিল
যেটা আমরা জানি অসহযোগ আন্দোলনের সময় এই একা আন্দোলন, এই একা মুভমেন্টটা তৈরি হয়েছিল, মানে শুরু হয়েছিল কখন? 1921-এর দিকে। তার মানে আমরা জানি অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দে। অহিংস অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল আগস্টের 1 তারিখে, যেদিন বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়, সেদিনকেই কিন্তু এই মানে অসহযোগ আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নেতৃত্বে এটা শুরু হয়েছিল। তো ওই সময়েই কিন্তু এই একা আন্দোলনটা শুরু হয়েছিল। তার মানে আমরা 1921-এর দিকে বলতে পারি একা আন্দোলন। যাই হোক, তাহলে একা আন্দোলনের সঙ্গে টাইম পিরিয়ড সিমিলার আছে কার? অসহযোগ আন্দোলন। ঠিক আছে, মানে নন কোঅপারেশন মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন। লালা লাজপত রায় আমরা জানি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বাংলা যেটাকে বলবো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে এবং প্রথম প্রেসিডেন্ট ছিলেন কে? লালা লাজপত রায়। ওকে, লালা লাজপত রায়। ঠিক আছে, আর লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, এই তিনজনকে একসঙ্গে বলা হতো লাল বাল পাল। ঠিক আছে, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল আর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তিনজনে ছিলেন চরমপন্থী নেতা, মনে রাখবি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, এটা কিসের জন্য? আমরা জানি এটা হচ্ছে খাজনা হ্রাসের দাবিতে। বারদৌলি মুভমেন্ট যেটা হয়েছিল, বারদৌলি কোথায় আছে? আমরা যদি দেখি গুজরাটের, এই গুজরাট রাজ্যের এখানে আছে বারদৌলি। ঠিক আছে, এই বারদৌলিতে খরা হয়েছিল, খরার কারণে ফসল নষ্ট হয়ে যায়, কৃষকরা খাজনা পুরোপুরি দিতে অসমর্থ থাকে, যার কারণে ওখানে আন্দোলন হয়েছিল এবং বিদ্রোহ হয়েছিল বা আন্দোলন হয়েছিল। সেই বিদ্রোহকে সাপোর্ট করতে গিয়েছিলেন কে? মানে কৃষকদের সমর্থন করেছিলেন বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। এবং বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। তবে যদি বারদৌলির মহিলারা কোনো অপশনে না থাকে তাহলে আমাদের মহাত্মা গান্ধী অ্যান্সার করতে হবে। যাই হোক, তো এখানে বারদৌলি একটা জায়গার নাম, ওখানে আন্দোলন হয়েছিল, কৃষকরা বলছিল আমরা খাজনা দিতে পারবো না, আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো বারদৌলি সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহটা কিসের জন্য হয়েছিল? এটা হয়েছিল খাজনা হ্রাসের দাবিতে। এটা কখন হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে। এটা খাজনা কমানোর দাবিতে। ঠিক আছে, খাজনা কমানোর দাবিতেই হয়েছিল এটা, খাজনা কমানোর দাবি, এই দাবিতেই কিন্তু এই বারদৌলি সত্যাগ্রহটা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, সরলা দেবী চৌধুরানী যে লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, তিনি গড়ে তুলেছিলেন এটা। সরলা দেবী চৌধুরানী যে লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছিলেন, এটা কিসের জন্য? সরলা দেবী চৌধুরানী এই লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছিলেন স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য, অর্থাৎ দেশীয় জিনিস বিক্রি করার জন্য। ঠিক আছে, আমাদের দেশীয় জিনিস বিক্রি করার জন্য লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছিলেন। ঠিক আছে, লোকাল প্রোডাক্ট, টু সেল লোকাল প্রোডাক্ট। তো এটা কে করেছিলেন? সরলা দেবী চৌধুরানী, সরলা দেবী চৌধুরানী। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে এটা একটা ভালো কোশ্চেন আছে এবার, যে অ্যান্টি কার্লাইল সোসাইটি গড়ে উঠেছিল। অ্যান্টি কার্লাইল সোসাইটি কেন গড়ে উঠেছিল? অ্যান্টি কার্লাইল সোসাইটি গড়ে উঠেছিল কেন? অ্যান্টি কার্লাইল সোসাইটি প্রতিষ্ঠাতা ছিলেন কে? এটা প্রতিষ্ঠাতা ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। ঠিক আছে, শচীন্দ্র প্রসাদ বসু। এটা হয়েছিল যে কিসের জন্য হয়েছিল? বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ আমাদের ভারতীয় স্টুডেন্টরা যারা কোনো বিপ্লব বা কোনো মানে ইংরেজদের বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে কি করতো? স্কুল কলেজ থেকে বহিষ্কার করে দিত। তাদের পড়াশোনা যেন ক্ষতি না হয়, তারা যেন পুনরায় পড়াশোনা করার সুযোগ পায়, যার কারণে অ্যান্টি সার্কুলার সোসাইটি
মানে একটা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন কে, এই সচিন্দ্র প্রসাদ বসু। ঠিক আছে, এটা 1907 খ্রিস্টাব্দের দিকে হয়েছিল এটা ঘটনা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যখন চলছিল সেই সময়ের ঘটনা। নেক্সট হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? আমরা যখন দেখব যে ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায় তখন কিন্তু কি হয় বলতো, আমাদের ভারতে প্রায় 562টার মতো বা 500 প্রায় 600টা, কোথাও কোথাও কোনো জায়গায় লেখা আছে 600টা, যাই হোক 600টার মতো রাজ্য ছিল। এগুলোকে একসাথে নিয়ে আসা একটা কঠিন কাজ ছিল। এই কাজটা করেছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি এই বারদৌলি বিদ্রোহে বা বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এই গোটা ভারতবর্ষটাকে মানে ভারতের বিভিন্ন রাজ্যকে একসাথে নিয়ে এসেছিলেন। তবে সমস্যা হয়েছিল কয়টা রাজ্য নিয়ে, হায়দ্রাবাদ, জুনাগড়, জম্মু কাশ্মীর, এগুলো নিয়ে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। জুনাগড়ে পরবর্তীতে ভোট হয়, ওখানে ভোটের মাধ্যমে জনগণ প্রমাণ করে দেয় যে তারা ভারতের অন্তর্ভুক্তি থাকবে। ঠিক আছে, আর যেমন হায়দ্রাবাদের নিজাম তখন ছিলেন ওসমান আলী খান, তিনি ভারতের অন্তর্ভুক্ত হতে চাননি। তারপরে তার এগেনস্টে পুলিশ অ্যাকশন নেওয়া হয়েছিল, অপারেশন পোলো। ঠিক আছে, তারপরে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। তারপরে জম্মু কাশ্মীরের রাজা হরি সিং, তিনিও ভারতের অন্তর্ভুক্ত হতে চাননি। পরবর্তীতে তিনি যখন পাকিস্তান যখন অ্যাটাক করলো, তারপরে বাধ্য হয়ে ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন। যাই হোক, এগুলো আরো ফ্যাক্ট আছে। তো মেন সমস্যা 3টা রাজ্য নিয়ে, হায়দ্রাবাদ, জুনাগড় আর হচ্ছে জম্মু ও কাশ্মীর। তো আমরা কি দেখবো কোশ্চেনটা, যে দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, তাহলে এখানে লিখে দিই সর্দার বল্লভভাই প্যাটেল। 562 বা কোনো বইয়ে প্রায় 600-র মতো রাজ্য ছিল। ঠিক আছে, 560-এর মতো এরকম আছে লেখা। যাই হোক, তো রাজ্যগুলোকে একসাথে নিয়ে এসেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে কোশ্চেন কি আছে? তারপরে কোশ্চেন হচ্ছে রশিদ আলী দিবস পালিত হয়েছিল। রশিদ আলী দিবস 12 ফেব্রুয়ারি পালন করা হয়। ঠিক আছে, 12 ফেব্রুয়ারি তো, হ্যাঁ মনে হয় 12 ফেব্রুয়ারি। যেমন 12 জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেদিনকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করি, তাই না? 12 জানুয়ারি। 9 জানুয়ারি মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, হ্যাঁ, তো সেটাকে আমরা প্রবাসী দিবস হিসেবে পালন করি 9 জানুয়ারি। 12 জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস, আর 12 ফেব্রুয়ারি হচ্ছে রশিদ আলী দিবস। তো রশিদ আলী দিবস পালন করি আমরা কিসের জন্য? আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সাপোর্টে এটা পালন করা হয়। আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তি করার জন্য যে আন্দোলন হয়েছিল, হ্যাঁ, রশিদ আলীকে তারপরে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে রশিদ আলী দিবস পালন করি আমরা। ঠিক আছে, যাই হোক, এই হলো ফ্যাক্ট। নেক্সট কোশ্চেন কি আছে? রাজ্য পুনর্গঠন কমিশন যেটা তৈরি হয়েছিল 1953 খ্রিস্টাব্দে, 1953-তে, হ্যাঁ 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়। এটা কিসের জন্য তৈরি হয়? মেনলি এটা তৈরি হয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য। মানে ভাষা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা চলে, ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করা যাবে কিনা, এটার জন্য এই কমিশনটা, মানে এরা তদন্ত করে দেখে যে ভাষাভিত্তিক রাজ্য তৈরি করা যায় কিনা। তবে হ্যাঁ, তৈরি হয়েছিল ভাষাভিত্তিক প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ 1953 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। ঠিক আছে, তো এই হলো ফ্যাক্ট। তারপরে নেক্সট কোশ্চেন দেখি আমরা। এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো শুধু মাধ্যমিক লেভেলের না, এইটাও ইম্পর্টেন্ট আছে, এগুলো প্লাস কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট পরবর্তীতে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি আমরা, যে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা করেছিল? আমাদের ইন্ডিয়াতে যে ফুটবল খেলা চালু হয়েছিল, ফুটবল খেলা চালু করেছিলেন কে? কারা? ইংরেজরা। আমরা যদি দেখি আমাদের এখানে যারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিলেন, বিভিন্ন মানে বিদেশিরা যে ব্যবসা বাণিজ্য করতে এসেছিলেন, বিশেষ করে ইউরোপীয়রা, তো
একটা যদি দেখি ফার্স্টে কারা এসেছিলেন, সর্বপ্রথমে পর্তুগিজরা, তারপরে এসেছিলেন কারা, ডাচরা, ডাচ, তারপরে এসেছিলেন ব্রিটিশরা মানে ইংরেজরা, তারপরে আবার ডেনমার্কের অধিবাসীরা, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফরাসিরা। তো আর পর্তুগিজরা সবার প্রথমে এসেছিলেন। পর্তুগিজরা আমাদের আলু এখানে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, যে আজকে আমরা আলু খাচ্ছি বা আলু চাষবাস করছি, এগুলো কিন্তু পর্তুগিজরাই এখানে নিয়ে এসেছিল। যাই হোক, বিপিনচন্দ্র পাল একটা বই লিখেছিলেন, বইটার নাম কি, 70 বৎসর। তাহলে একটা বইয়ের নাম 70 বৎসর। এই 70 বৎসর বইটা কে লিখেছেন, এটা এরকম লেখা থাকে 70 বৎসর। এই বইটা লিখেছিলেন বিপিনচন্দ্র পাল। ওকে, বিপিনচন্দ্র পালের লেখা 70 বৎসর। বুকস অ্যান্ড অথার এই খুব ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন বইয়ের লেখক, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন হচ্ছে, একটু আগে একটা কোশ্চেন পেয়েছিলাম, বামাবোধিনী পত্রিকা। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, উমেশচন্দ্র দত্ত। বামা মানে কি বলেছিলাম, নারী। ঠিক আছে, 1867 খ্রিস্টাব্দে 1863 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, এই বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন তোমার যে উমেশচন্দ্র দত্ত। ঠিক আছে, উমেশচন্দ্র দত্ত। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন, মানে বামাবোধিনী পত্রিকাটা তাহলে কি করতো, নারীদের অধিকার, নারীদের শিক্ষার প্রয়োজন আছে, এগুলো নিয়ে লেখালেখি করতো। ঠিক আছে, তারপরে হচ্ছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1823 খ্রিস্টাব্দে। যে আমাদের এখানে লেখাপড়ার জন্য খরচ হবে কত বছরে, এরকম ব্যাপারগুলো আছে। যাই হোক, তারপরে হচ্ছে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন। নববিধানের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন। 1880 খ্রিস্টাব্দে এই নববিধানটা প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। ওকে, নববিধান মনে রাখবেন। আচ্ছা, প্রথমে যদি দেখি না, এটা ফার্স্টে ছিল আত্মীয় সভা, রাজা রামমোহন রায়। দেখ, এখানে একটা ফ্যাক্ট বলে দিচ্ছি তোদের, 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কি করেছিলেন, আত্মীয় সভা, রাজা রামমোহন রায়। ওকে, তো এবার এই 1815 এই রাজা রামমোহন রায় আবার আরেকটা ব্রাহ্ম সভা 1828-এ কি তৈরি করলেন, ব্রাহ্ম সভা। একে তৈরি করলেন এই রাজা রামমোহন রায়। ওকে, এই ব্রাহ্ম সভাটা পরবর্তীতে হয়ে যায় ব্রাহ্ম সমাজ। আর হচ্ছে এখানে কে যুক্ত হন, দেবেন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায়ের পরবর্তীতে এই ব্রাহ্ম সমাজকে পরিচালিত করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আর দেবেন্দ্রনাথ ঠাকুর কখন যোগদান করেন এই ব্রাহ্ম সভাতে, 1843-এ, 1843, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে যোগদান করেছিলেন। এবং এই পরবর্তীতে এই ব্রাহ্ম সভাটা না ভাগ হয়ে যায়, একটা হচ্ছে আদি ব্রাহ্ম সভা, আর একটা হচ্ছে ভারতবর্ষের ব্রাহ্ম সভা। ঠিক আছে, আদি নামটা কনফিউজ মনে হচ্ছে আমার এই মুহূর্তে। আদি ভারতবর্ষীয় সমাজ, একটা হচ্ছে ভারতবর্ষীয় সমাজ, এরকম আছে ব্যাপারটা। যাই হোক, তো ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ, আর একটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। যাই হোক, এরকম করে না আবার ভাগ হয়ে যাবে, এরকম করে ভাগ হতে হতে লাস্টে কোনটা আসবে, এই যে কেশবচন্দ্র সেনের নববিধান। 1866-তে এদের আরেকটা ভাগ আসবে, 1866-এ। হ্যাঁ, তারপরে 1880-তে আসবে এটা, এই নববিধানটা কেশবচন্দ্র সেনের নেতৃত্বে। ওকে, মানে কেশবচন্দ্র সেনের সঙ্গে মতবিরোধ হয়ে যাবে অনুগামীদের বা এই সভার সদস্যদের মধ্যে, তাই না? তো এই হলো ফ্যাক্ট। তাহলে রাজা রামমোহন রায় থেকে শুরু হবে মেন ঘটনাটা। রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সভা থেকে ব্রাহ্ম সমাজটারই ভাগ, ব্রাহ্ম সমাজ থেকেই এই নববিধানটা আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যাই হোক, নেক্সট কোশ্চেন হচ্ছে, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। সুই মুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, কোল বিদ্রোহতে। কোল বিদ্রোহ, যেটা আমরা জানি যে কোল বিদ্রোহ কখন হয়েছিল, 1831-32 খ্রিস্টাব্দে, এই সময়টাতে।
কে নেতৃত্ব দিয়েছিলেন? সুই মুন্ডা। আরেকজন আছে কিন্তু বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা তিনি আবার নেতৃত্ব দিয়েছিলেন মুন্ডা বিদ্রোহে। বিরসা মুন্ডার জন্ম 1875 খ্রিস্টাব্দে নভেম্বর মাসের 1 তারিখে, এবং বিরসা মুন্ডার জন্ম হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে একটু দূরে উলিহাটি গ্রামে, ঠিক আছে। আর ওই 1875 খ্রিস্টাব্দে হচ্ছে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে। এরকম 1875 অনেকগুলো ইভেন্ট হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম 1875 খ্রিস্টাব্দে। সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল বারদৌলির মহিলারা, ঠিক আছে। তো সর্দার বল্লভভাই প্যাটেল তিনি ভারতবর্ষকে ডেকোরেশন করেছিলেন, অর্থাৎ যে বিভিন্ন রাজ্যগুলো ছিল প্রায় 600-র মতো রাজ্য, সবগুলোকে একসাথে নিয়ে এসেছিলেন, ঠিক আছে। আর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, যেটা আমরা জানলাম, বারদৌলি সত্যাগ্রহতে নেতৃত্ব দিয়েছিলেন 1828 খ্রিস্টাব্দে, ঠিক আছে। সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হচ্ছে লৌহ মানব বা লৌহ পুরুষ, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, ওকে। তারপর হচ্ছে ট্রেন টু পাকিস্তান। আচ্ছা, এখানে একটা কোশ্চেনও দেওয়া আছে, ওই কোশ্চেনটা যেটা বললাম, ভারতের লৌহ মানব বলা হয় কাকে? ভারতের লৌহ মানব বলা হয়, এখনই বললাম, সর্দার বল্লভভাই প্যাটেলকে, ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেলকে। আচ্ছা, ট্রেন টু পাকিস্তান এই বইটি লেখক কে ছিলেন? ট্রেন টু পাকিস্তান এই বইটার লেখক ছিলেন, ট্রেন টু পাকিস্তান এই বইটার লেখক ছিলেন খুশবন্ত সিং, ঠিক আছে। এই নামটা খুব মনে রাখবি, খুশবন্ত সিং। তারপরে হচ্ছে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কোন জায়গায়? এটা, এই জায়গাটার নাম হচ্ছে তমলুক, ঠিক আছে, তমলুক। মাতঙ্গিনী হাজরা খুব ইম্পর্টেন্ট নাম, মাতঙ্গিনী হাজরা। এটা আমি যখন ক্লাস 2-এ মনে হয়, আমার মনে পড়ছে যতটুকু, ওই সময় পড়েছিলাম যে সামনে ভারতের পতাকাটাকে উঁচিয়ে রেখেছিলেন, এখানে গুলি লেগেছিল, তবুও তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন। মাতঙ্গিনী হাজরা বয়স্কা মহিলা ছিলেন, প্রায় 70-এর ঊর্ধ্বে, তবুও তিনি ভারতের পতাকাটাকে মাটিতে লুটিয়ে পড়তে দেননি বা মাটিতে পড়তে দেননি। দেখো কতটা তিনি দেশকে ভালোবাসতেন, দেশের পতাকাটাকে মর্যাদা দিয়েছিলেন, তাই না? বীরাঙ্গনা ছিলেন, বীরাঙ্গনা, ঠিক আছে, মাতঙ্গিনী হাজরা। তো মাতঙ্গিনী হাজরা মানে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কোন জায়গায়? তমলুকে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এটা কোন সময়ে? ভারত ছাড়ো আন্দোলন, যখন ইংরেজ ভারত ছাড়ো 1942 8 আগস্টে এটা আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নেতৃত্বে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। সেই সময় ব্রিটিশ তোমাকে কি বলবো, লিনলিথগো ছিলেন ভাইসরয় না, তিনি ছিলেন এখানকার তখন গভর্নর জেনারেল, ঠিক আছে, লিনলিথগো। তারপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন যেটা দেখবো, দীপালি সংঘ। তাহলে এটা অ্যান্সার কি হবে? তমলুক। মাতঙ্গিনী হাজরা তমলুক বর্তমানে আছে মেদিনীপুরে, ঠিক আছে। আই থিঙ্ক এটা হবে পূর্ব মেদিনীপুর হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে মেদিনীপুরটা ভাগ হয়ে গেছে, তো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যাই হোক দেখে নিব পরে ওটা আমরা। তারপরে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? দীপালি সংঘ এটা একটা ক্লাবের মতো বা এটা একটা সংঘ বা সোসাইটির মতো। দীপালি সংঘ এটা প্রতিষ্ঠা করেছিলেন লীলানাথ রায়, ব্র্যাকেটে রায়, এটা প্রতিষ্ঠা করেছিলেন দীপালি সংঘ, লীলানাথ রায়। আচ্ছা, এগুলো হচ্ছে সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছাড়লাম যে 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়, এটা দ্বিতীয় অরণ্য আইন। দেখ, আমরা যদি দেখি অরণ্য আইনগুলো, ফরেস্ট অ্যাক্ট মানে কি বলতো, জঙ্গলে মানে ইংরেজরা কি করেছিল বলতো, বিভিন্ন আইন কানুন নিয়ে এসেছিল এখানকার সম্পদকে হাতের মুঠোতে করার জন্য, তাদের হাতের মুঠোয় করার জন্য। তার মধ্যে অরণ্যে প্রবেশ নিষেধ, অরণ্যের অধিকার নিয়ে কিন্তু অনেক মানে অরণ্যে অধিকার তাদের কি করে জমবে এবং ভারতীয়দের অরণ্য থেকে বিতাড়িত কি করে করা যাবে, এই নিয়ে অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, তো প্রথম যে অরণ্য অ্যাক্ট, ফার্স্ট ফরেস্ট অ্যাক্ট, এটা হয়েছিল 1865-তে, আর দ্বিতীয়টা হচ্ছে 1878-এ, এগুলো খেয়াল রাখতে হবে। তো এখানে আমি বলছি দ্বিতীয় অরণ্য আইন, যেটা কয়টি স্তরে ভাগ ছিল, আবার এটার
তিনটি স্তর ছিল। ওকে, 1 2 3 এই তিনটি স্তরে ছিল। এটা ডিটেলস এখন আর বলছি না আমি। আচ্ছা, সুইমুন্ডা এটা বললাম 1857 খ্রিস্টাব্দ। আচ্ছা, বলতে বলতে চলে আসবে, একটু আগে এটা আলোচনা হয়েছিল। আমরা জানি যে 1858 খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্র প্রকাশ হয়েছিল। কেন হলো? সিপাহী বিদ্রোহের জন্য। এবার এই সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। কে বলেছিলেন? যেটা আমরা জানি বিনায়ক দামোদর সাভারকার তখনই বলেছিলাম। তাহলে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে, সেপয় মিউটিনিকে কে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন? বিনায়ক দামোদর সাভারকার, বিডি সাভারকার। ওকে, আচ্ছা, 1857 এর সিপাহী মিউটিনি। নেক্সট, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটা ছিল? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সমিতি। কি বললাম? বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটা যতদূর সম্ভব 1836 খ্রিস্টাব্দ হবে। ঠিক আছে, 1836 না 1838, মোস্ট প্রবাবলি 1836 হবে। আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, দুটোর একটা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারত মাতা চিত্রটিকে আঁকেন। একটু আগে বললাম অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্রটির চিত্রকর কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, সেটা আগে বলেছি। নেক্সট, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি কে চালু করেন? হাফ টোন প্রিন্টিং মানে প্রিন্টিং পদ্ধতি, টাইপ করার পদ্ধতি, প্রসেস। এই যে বই পড়ছি না আমরা, এগুলো প্রিন্টিং মেশিন এই থেকে প্রিন্টিং এর মাধ্যমে বের হয়। তো হাফ টোন প্রিন্টিং পদ্ধতিটা কে চালু করেছিলেন? এটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, হাফ টোন প্রিন্টিং পদ্ধতি কে চালু করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা, তারপরে কোশ্চেন যেটা, যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? বিশ্বভারতী যদি দেখি আমরা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটা তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কেন তৈরি করেছিলেন? আমাদের এটা তৈরি করেছিলেন যখন অহিংস অসহযোগ আন্দোলন চলছিল, অর্থাৎ ইংরেজদের স্কুল কলেজে কেউ যাবে না, ইংরেজদেরকে আমরা অসহযোগিতা করব। সেই সময়ে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানের দরকার ছিল, যার কারণে সেই সময়ে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বা বিশ্বভারতী তৈরি করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, প্রায় 1921-এর দিকে, 1921 খ্রিস্টাব্দের দিকে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে একা আন্দোলনের নেতা কে ছিলেন? একা আন্দোলন, মাদারিপাসি। একা আন্দোলন আমরা জানি 1921 খ্রিস্টাব্দের দিকে এটা হয়েছিল, ওই অসহযোগ আন্দোলনের সময়, অসহযোগ আন্দোলনের সমকালীন ছিল। একটু আগে এই কোশ্চেনটা মনে হয় আলোচনা হলো তোমাদের সঙ্গে, তাই না? তারপরে হচ্ছে কি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা, এটাও হয়েছিল আলোচনা। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়, এটাও আলোচনা হয়েছিল একটু আগে। আচ্ছা, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোন এলাকায়? গুজরাটে, এটাও আলোচনা হয়েছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মানে বাংলাকে ভাগ করার পরে 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন কি করেছিলেন? বাংলাকে দুভাগে ভাগ করে দিয়েছিলেন। তো এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে কোশ্চেনটা কি বলছে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কখন হয়েছিল? এটা 1905 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বঙ্গভঙ্গ, পার্টিশন অফ বেঙ্গল, এটাকে পার্টিশন অফ বেঙ্গল যদি বলি, এটা কবে হয়েছিল? 1905-এ, 1905। অ্যাকচুয়ালি 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর, এটা ডেটটা মনে রাখবি, 16ই অক্টোবর। তবে আন্দোলনের চাপে পড়ে লাস্টে 1911 খ্রিস্টাব্দে এই বঙ্গভঙ্গকে রদ করে দিয়েছিলেন। ঠিক আছে, লর্ড কার্জনের সময় এটা ঘটনা হয়েছিল। ঠিক আছে, লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল। এইগুলো হলো। তারপরে কোশ্চেন দেখি, জীবনের ঝরা পাতা। জীবনের ঝরা পাতা এটা কি ধরনের বই? জীবনের ঝরা পাতা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের দিদির মেয়ে, মানে ভাগ্নি। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি, তার নাম হচ্ছে সরলা দেবী চৌধুরানী। এই সরলা দেবী চৌধুরানী লিখেছিলেন একটা বই, যার নাম হচ্ছে জীবনের ঝরা পাতা। এই জীবনের ঝরা পাতা এটা একটা আত্মজীবনী বই, মানে অটোবায়োগ্রাফি, মানে নিজের লাইফটার সম্বন্ধে লিখেছেন, আত্মজীবনী।
তাহলে জীবনের ঝরাপাতা, এটা হচ্ছে জীবনের ঝরাপাতা। এটা বইটা কি ধরনের? এটা একটা আত্মজীবনী। লেখক কে ছিলেন? জীবনের ঝরাপাতা সরলা দেবী চৌধুরানী। ওকে, সরলা দেবী চৌধুরানী। নেক্সট কোশ্চেন, আর কয়েকটা আছে, আলোচনা করে দিই ফটাফট। আচ্ছা, সোমপ্রকাশ ছিল কি? সোমপ্রকাশ এটা একটা পত্রিকা। সোমপ্রকাশ, এই সোমপ্রকাশ পত্রিকা এটা একটা ছিল তোমার গিয়ে সাপ্তাহিক পত্রিকা, উইকলি, সপ্তাহে একদিন বের হতো, উইকলি। আর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। এবং এর সঙ্গে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও যুক্ত ছিলেন, মনে রাখবে। এটা 1858 খ্রিস্টাব্দের দিকে এটা প্রকাশ হয়েছিল। 1858 কি 1854 এরকম হবে, যত সম্ভব 1858 হবে। তারপরে কোশ্চেন হচ্ছে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক কে ছিলেন? নীলদর্পণ নাটকটার রচয়িতা কি? এটা ফার্স্ট জানতে হবে আমাদের। নীলদর্পণ নাটকটার রচয়িতা হচ্ছেন দীনবন্ধু মিত্র, কিন্তু এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু প্রকাশ করেছিলেন কে? প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং, মনে রাখবে। এখানে চেয়েছে তোমার প্রকাশকের নাম কি? তাহলে অ্যান্সার হবে রেভারেন্ড জেমস লং। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। সতীদাহ প্রথা মানে এটা আমরা জানি সকলেই, যে আগেকার দিনে এক সময় কি হতো, যে স্বামী মারা গেলে স্ত্রীকে সেই চিতারাগুলি পুড়িয়ে মারা হতো। তো সেই যে জঘন্য নির্মম প্রথাটা ছিল, এটাকে সতীদাহ প্রথা বলা হতো। এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল কখন? 1829 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সতী এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, অ্যানাল করে দেওয়া হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। এটা কার উদ্যোগে হয়েছিল? রাজা রামমোহন রায়ের উদ্যোগে হয়েছিল। রাজা রামমোহন রায়, যিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভাটাই পরবর্তীতে 1843-এর দিকে হয়ে যায় ব্রাহ্ম সমাজ। দেবেন্দ্রনাথ ঠাকুর পরে যোগদান করে 1843-এর দিকে। পরবর্তীতে দেবেন্দ্রনাথ ঠাকুর সেটাকে পরিচালনা করে, সেটা আবার ভাগ হয়ে যায়। ঠিক আছে, আদি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, তারপরে হয় কেশবচন্দ্র সেনের নববিধান, এগুলো 1880 একটু আগে আলোচনা হবে। যাই হোক, তারপরে হচ্ছে কোশ্চেন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? এটা একটু আগে আলোচনা হলো। কে করেছিলেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তার আসল নাম গদাধর চট্টোপাধ্যায়। তাহলে হয়ে গেল। কোল বিদ্রোহ একটু আগে হলো আলোচনা, 1831-32 খ্রিস্টাব্দে। এই কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুরে। ঠিক আছে, বিহারের ছোটনাগপুর। আচ্ছা, বিহার ঝাড়খণ্ড এলাকায় আছে। ভারতে প্রথম অরণ্য আইন পাস, একটু আগে বললাম অরণ্য আইনগুলো লিখে দিয়েছিলাম। 1865 একটা, দ্বিতীয়টা হচ্ছে 1878। তাহলে প্রথম অরণ্য আইন কখন হবে? 1865 খ্রিস্টাব্দে, 1865। 1878। আচ্ছা, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? বিনায়ক দামোদর সাভারকার, বিডি সাভারকার। ওকে, তারপরে কোশ্চেন, এটাও ভালো আলোচনা হয়েছে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ওই যে মহারানীর ঘোষণাপত্র 1858, তো ওটা হয়েছিল 1858 খ্রিস্টাব্দে, হয়ে গেল অ্যান্সার। তারপরে কোশ্চেন হচ্ছে, বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কি? বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম হচ্ছে, বাংলা ভাষায় কিন্তু বইটার নাম কিন্তু ইংরেজিতে আছে কি? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এগুলো সব পড়া কোশ্চেন। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হয়ে গেল এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। হ্যাঁ, এই যে এটা একটা প্রতিষ্ঠান, এর কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? সিভি রমন। ঠিক আছে, সিভি রমন, রমন এফেক্টের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। বয়কট আন্দোলন দেখো, এই যে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সেখানেই মানে ওই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন। বয়কট মানে কি? বিদেশি পণ্য বর্জন করো। স্বদেশী মানে কি? দেশীয় জিনিস ব্যবহার করো, তাই না? দেশীয় জিনিসকে কেন। আচ্ছা, দেশীয় পণ্য বিক্রি করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন কে? সরলা দেবী চৌধুরানী, তাই না? তো যাই হোক,
এই যে আমরা যেটা দেখব যে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যে চলছিল সেই সময়ে কি যেন বলছিলাম, বয়কট আন্দোলন যে হচ্ছিল, এর ফলে বয়কট আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল মিডল ক্লাস মানে মধ্যবিত্ত শ্রেণীরা, ঠিক আছে, ওদের কিন্তু লস হচ্ছিল, ক্ষতি হচ্ছিল বা হয়েছিল। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোন এলাকাতে? বাবা রামচন্দ্র যুক্তপ্রদেশে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। যুক্তপ্রদেশ ভেঙে পরবর্তীতে উত্তরপ্রদেশ হয়, উত্তরাখণ্ড হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? রম্পা উপজাতীয় বিদ্রোহ হয়েছিল গোদাবরী উপত্যকায়, গোদাবরী ভ্যালিতে। আচ্ছা, গোদাবরী নদীর দুটো উপনদী আছে, হ্যাঁ, উপনদী বলবো না, হ্যাঁ উপনদী, একটা হচ্ছে গৌতমী, একটা নাম হচ্ছে বশিষ্ঠ, খুব ইম্পর্টেন্ট, গৌতমী আর বশিষ্ঠ। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। উর্মিলা দেবী, বাসন্তী দেবী, এগুলোর নাম মনে রাখবে, এগুলো সব চিত্তরঞ্জন দাসের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, সূর্য সেন প্রতিষ্ঠিত, তাহলে এখানে একটা বলে দিই, নারী কর্মমন্দির। নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? উর্মিলা দেবী, উর্মিলা দেবী, ওকে, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল? আচ্ছা, সূর্য সেনকে আমরা জানি মাস্টারদা সূর্য সেন হিসাবে জানি, সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত, মাস্টারদা। তো এই সূর্য সেন তিনি একটা বিপ্লবী দল তৈরি করেছিলেন, এই দলটার নাম কি ছিল? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ওকে। এই মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে কি হয়েছিল? তোমার গিয়ে ওই যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী, ঠিক আছে। এটা 1931-32-এর দিকে, মানে আইন অমান্য আন্দোলনের দিকে, আইন অমান্য আন্দোলন যখন চলছিল। স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়, একটু আগে বললাম। অন্ধ্রপ্রদেশ গঠন কখন হয়? 1953 খ্রিস্টাব্দে। ভাষা কমিশন তৈরি হয়েছিল 1953 খ্রিস্টাব্দে, তাই না? তারপরে কোশ্চেন হচ্ছে গোয়া। দেখ, আমরা একটু আগে দেখলাম প্রথমে কারা এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য এখানে? পর্তুগিজরা। তারপরে এসেছিল ডাচরা মানে ওলন্দাজরা। তারপরে এসেছিল ব্রিটিশরা। তারপরে এসেছিল ডেনমার্কের অধিবাসীরা। তারপরে এসেছিল ফরাসিরা। তো গোয়াতে কারা ছিল জানিস? গোয়াতে পর্তুগিজদের ঘাঁটি ছিল। এই পর্তুগিজরাই কিন্তু সবার লাস্টে যায়, সবার ফার্স্টে ওরা আসে, সবার লাস্টে ওরাই যায়। 1961 খ্রিস্টাব্দে ওরা গোয়াকে ছাড়ে, ঠিক আছে। গোয়া ছেড়ে তখন গোয়া আমাদের ভারতের মুক্ত হয়, ঠিক আছে, 1961 খ্রিস্টাব্দে। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজকে এখান থেকে থাক, ওকে, নো মোর টুডে।